mechanism formation of dilute and concentrated urine, এটার কিছু কোশ্চেন ডিসকাস করব। আচ্ছা, আমাদের কিডনির আমরা জানি একটা মেইন ফাংশন বলতে গেলে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট ফাংশন হচ্ছে এক্সক্রিশন করা, না? আমাদের বডির যেসব ওয়েস্ট প্রোডাক্ট আছে এগুলাকে এক্সক্রিশন করা বাই ফর্মিং ইউরিন ফর্মেশনের মাধ্যমে কিডনি হচ্ছে আমাদের বডির যত ওয়েস্ট প্রোডাক্ট আছে এগুলাকে আমাদের বডি থেকে এক্সক্রিট করে বা রিমুভ করে। হ্যাঁ, তো যখন আমাদের বডি ওয়াটার ডেফিসিট থাকে, আমাদের বডিতে ওয়াটার ডেফিসিট থাকে, তখন কিডনি এক ধরনের ইউরিন ফর্মেশন করে, আর যখন আমাদের বডিতে এক্সেস ওয়াটার থাকে তখন কিডনি আরেক ধরনের ইউরিন ফর্মেশন করে। এখন হচ্ছে কিডনি দুই ক্ষেত্রে দুই ধরনের ইউরিন ফর্মেশন করে। কিডনি এক্সেস ওয়াটার, যখন ধরো আমাদের বডি ওয়াটার অনেক এক্সেস আছে, বেশি আছে, হ্যাঁ, তখন কিডনি এই এক্সেস ওয়াটারটাকে এক্সক্রিট করে কিভাবে? বাই ফর্মিং ডাইলুট ইউরিন ফর্মেশনের মাধ্যমে এক্সেস ওয়াটারটাকে এক্সক্রিট করে। আর যখন আমাদের বডি ওয়াটার ডেফিসিট থাকে তখন কিডনি কি করে? ওয়াটারটাকে কনজার্ভ করে কিভাবে? বাই এক্সক্রিটিং কনসেন্ট্রেটেড ইউরিন। তাহলে ডাইলুট ইউরিন আর কনসেন্ট্রেটেড ইউরিন দুই কন্ডিশনে ফর্মেশন হয়। ডাইলুট ইউরিন হবে যখন আমাদের বডি ওয়াটার এক্সেস থাকবে, তখন কিডনি এক্সেস ওয়াটারটাকে রিমুভ করে বা এক্সক্রিট করে ডাইলুট ইউরিন ফর্মেশনের মাধ্যমে। আর যখন বডি ওয়াটার লেস থাকবে তখন কিডনি এই ওয়াটারটাকে কনজার্ভ করে বাই এক্সক্রিটিং কনসেন্ট্রেটেড ইউরিন। এখন এগুলা থেকে অনেক কোশ্চেন আসে, অনেক ইম্পর্টেন্ট কোশ্চেন আসে তোমাদের রিটেনে। এর মধ্যে ফার্স্ট কোশ্চেন যদি বলি ডাইলুট ইউরিন থেকে, যে অনেক সময় ভাইভাতে এটাও রিটেনে তেমন আসে না যে হোয়াট ডু ইউ মিন বাই হোয়াট ইজ ডাইলুট ইউরিন বা কনসেন্ট্রেটেড ইউরিন, আসতেও পারে। হ্যাঁ, হোয়াট ডু ইউ মিন বাই ডাইলুট ইউরিন বা হোয়াট ডু ইউ মিন বাই কনসেন্ট্রেটেড ইউরিন, এগুলা ডেফিনেশন আসতে পারে। তো ভাইভাতে এগুলা জানতে চাওয়া হয় যে ডাইলুট ইউরিন বলতে তুমি কি বুঝছো বা কনসেন্ট্রেটেড ইউরিন বলতে কি বুঝো, তো এর জন্য এটা ডেফিনেশনটা জানতে হবে। হ্যাঁ, আর হচ্ছে এটা থেকে রিটেন কোশ্চেন যেটা আসে ডাইলুট ইউরিন থেকে, সেটা হচ্ছে ব্রিফলি ডিসকাস দ্য মেকানিজম অফ ডাইলুট অর হাইপোটোনিক ইউরিন ফর্মেশন। দুই ভাবে আসতে পারে। হ্যাঁ, যদি আসতে পারে ব্রিফলি ডিসকাস দ্য মেকানিজম অফ ডাইলুট ইউরিন ফর্মেশন, বা এইভাবেও আসতে পারে যে ব্রিফলি ডিসকাস দ্য মেকানিজম অফ হাইপোটোনিক ইউরিন ফর্মেশন, ডাইলুট ইউরিন অথবা হাইপোটোনিক ইউরিন। আবার কনসেন্ট্রেটেড এর আছে হচ্ছে কনসেন্ট্রেটেড ইউরিন অর হাইপারটোনিক ইউরিন। কেন এটা হাইপোটোনিক বলা হচ্ছে? এখানে এক্সেস ওয়াটার এক্সক্রিট হয়। হাইপোটোনিক বা হাইপোঅসমোটিক আমরা এগুলো জানি, যেগুলো ডিপেন্ড করে মেইনলি সলিউটের কনসেন্ট্রেশনের উপর। তো ডাইলুট ইউরিনে যেহেতু বেশি ওয়াটার এক্সক্রিট হয়, তো সেজন্য মোর দেন মানে সলিউট ওয়াটার বেশি এক্সক্রিট হয়, যার কারণে এটাকে হাইপোটোনিক ইউরিনও বলা হয়, ডাইলুট ইউরিন অর হাইপোটোনিক ইউরিন। তো কনসেন্ট্রেটেডটাও তোমাদের এভাবে আসতে পারে যে মেকানিজম অফ কনসেন্ট্রেটেড ইউরিন ফর্মেশন অর হাইপারটোনিক ইউরিন ফর্মেশন, হাইপারটোনিক দিয়ে আসতে পারে। তো তোমরা যদি দেখো যে হাইপোটোনিক দিয়ে আসছে বা হাইপারটোনিক দিয়ে আসছে তখন কনফিউজড হবে না, এটা বুঝবা যে হাইপোটোনিক মানে ডাইলুট ইউরিন বোঝাচ্ছে আর হাইপারটোনিক মানে হচ্ছে কনসেন্ট্রেটেড ইউরিন। তাহলে ডাইলুট ইউরিনটা কি? When there is large excess of water in the body and body fluid osmolality is reduced, যখন আমাদের বডিতে এক্সেস ওয়াটার থাকবে and body fluid osmolality reduced হবে, তখন কিডনি কি করে? The kidney can excrete as much as 20 লিটার per day of urine, মানে পার ডে তে 20 লিটার পর্যন্ত ইউরিন এক্সক্রিট করতে পারে কিডনি। হ্যাঁ, with an osmolarity as low as 50 milliosmol per liter। এটার অসমোলারিটিটা কত থাকে? 50 milliosmol per liter। অসমোলারিটি কিন্তু অনেক কমে যায়। This urine is referred to as dilute urine. তোমাদের ভাইভাতে এরকম কোশ্চেনও থাকে যে টেল অ্যাবাউট দ্য অসমোলারিটি অফ ডাইলুট ইউরিন তারপর এন্ড কনসেন্ট্রেটেড ইউরিন, মানে দুইটা ইউরিনের অসমোলারিটিটাও জানতে চায় অনেক সময়। হ্যাঁ,
যে ডাইলিউট ইউরিন অসমোলাইটটা কত, কনসেন্ট্রেটেড ইউরিনের অসমোলাইটটা কত। তারপর ভলিউমটা অনেক সময় জানতে যেতে পারে যে ডাইলিউট ইউরিনে যে আমরা বলছি ডাইলিউট ইউরিন মানে এক্সেস ওয়াটার এক্সক্রিট হচ্ছে, এটা কি অ্যামাউন্টে আসলে ইউরিনটা এক্সক্রিট হচ্ছে বা ফর্মেশন হচ্ছে। তো এটা as much as 20 লিটার পার ডেতে 20 লিটার ইউরিন এক্সক্রিট হতে পারে। আর অসমোলাইটটা কত, 50 মিলিঅসমল পার লিটার। আর কনসেন্ট্রেটেড ইউরিনটা আমরা দেখবো এটা 1200 থেকে 1400 মানে 1200 to 1400 মিলিঅসমল পার লিটার হতে পারে অসমোলাইটি। হ্যাঁ, আর ডাইলিউট ইউরিনটা হচ্ছে 50 মিলিঅসমল পার লিটার। তাহলে এটা যদি হোয়াট ডু মিন বাই ডাইলিউট ইউরিন বা হোয়াট ইজ ডাইলিউট ইউরিন, এটা যদি রিটেনে আসে বা ভাইভাতে আস্ক করা হয় তাহলে আমরা এটা এভাবে বলবো ডেফিনিশনটা। হ্যাঁ, when there is large excess of water in the body and body fluid osmolality is reduced, the kidney can excrete as much as 20 liter per day of urine with an osmolality as low as 50 milliosmol per liter. This urine is referred to as dilute urine. তাহলে এখন আমরা দেখবো যে এই ডাইলিউট ইউরিনটা কিভাবে ফর্মেশন হচ্ছে, মেকানিজম। এটা পুরা আমি গাইডলাইন থেকে নেওয়া কথা, স্লাইডের যেসব লাইনগুলো আছে, মেকানিজম ফর্মেশন অফ ডাইলিউট ইউরিন। এখন কিভাবে ডাইলিউট ইউরিন ফর্মেশন হয়। When glomerular filtrate is initially formed, its osmolality is about the same as that of the plasma. যখন গ্লোমেরুলার ফিল্টারটা ফর্মেশন হচ্ছে এটার অসমোলাইটি কিন্তু সেম এজ প্লাজমা থাকে, যেটা আমরা জানি 300 মিলিঅসমল পার লিটার। 300 মিলিঅসমল পার লিটার। এখন টু এক্সট্রেট এক্সেস ওয়াটার ইট ইজ নেসেসারি টু ডাইলুট দ্য ফিল্ট্রেট। এক্সেস ওয়াটার এক্সট্রেট করার জন্য এখন ফিল্টারটাকে ডাইলুট করতে হবে। এই ডাইলুশনটা কিভাবে হয়, দিস ডাইলুশন ইজ অ্যাচিভড বাই রিঅ্যাবজর্বিং সলিউট টু এ গ্রেটার এক্সটেন্ট দেন ওয়াটার। ওকে, বেশি সলিউট এই ডাইলুশনটা কিভাবে হয়, বাই রিঅবজর্বিং সলিউট টু এ গ্রেটার এক্সটেন্ট দেন ওয়াটার, মানে সলিউটটাকে বেশি রিঅ্যাবজর্ব করতে হবে দেন ওয়াটার। সলিউট যদি রিঅ্যাবজর্পশন হয়ে যায় টিউবুল থেকে ব্লাডে, তখন আমার টিউবুলার ফ্লুইডে কিন্তু ওয়াটারের পরিমাণটাই বেশি থাকবে, মানে তাহলে বেশি ওয়াটার এক্সক্রিট হবে। এটা কিভাবে হবে মেকানিজমটা আমরা দেখব। এটা হচ্ছে ইন্ট্রোডাক্টরি কথাবার্তা যে মেকানিজম অফ ফর্মেশন অফ ডাইলুট ইউরিন, এটা কিছু ইন্ট্রোডাক্টরি কথা। দেন আমরা প্রত্যেকটা পার্টে কিভাবে এই ফিল্টারটা ডাইলুট হচ্ছে বা ডাইলুট ইউরিন কিভাবে ফর্মেশন হচ্ছে এটা দেখব। আচ্ছা, টিউবুলার ফ্লুইড রিমেইনস আইসোঅসমোটিক ইন দা প্রক্সিমাল টিউবুল। প্রক্সিমাল টিউবুলের যে টিউবুলার ফ্লুইডটা এটা আইসোঅসমোটিক থাকে। কেন আমরা আইসোঅসমোটিক বলছি, কারণ as fluid flows through proximal tubule, solute and water are reabsorbed in equal proportion, so little change in osmolality occurs. যখন ফ্লুইডটা ফ্লো করে আসছে প্রক্সিমাল টিউবুলে, তখন কিন্তু প্রক্সিমাল টিউবুলতে সমান পরিমাণ ইকুয়াল প্রপোর্শনে, আমরা জানি সেম প্রপোর্শনে হচ্ছে সোডিয়াম মানে সলিউট বলতে সোডিয়াম বোঝাচ্ছে। আচ্ছা, সলিউট আর ওয়াটার হচ্ছে ইকুয়াল প্রপোর্শনে রিঅ্যাবজর্পশন হয় এখানে, সলিউট আর ওয়াটার, যার কারণে এখানে অসমোলাইটি তেমন কোনো চেঞ্জ হয় না, যার কারণে এটা বলা হচ্ছে আইসোঅসমোটিক। হ্যাঁ, tubular fluid remains isosmotic in the proximal tubule. Thus, the proximal tubular fluid remains isosmotic to the plasma with an osmolality of about 300 milliosmol per liter. যার কারণে বলা হচ্ছে প্রক্সিমাল টিউবুলার ফ্লুইডের অসমোলাইটিও কিন্তু প্লাজমার মতোই থাকে, যেটা হচ্ছে 300 মিলিঅসমল পার লিটার, সেম অ্যাজ দ্যাট প্লাজমা। কারণ এখানে সলিউট আর ওয়াটার ইকুয়াল প্রপোর্শনে রিঅ্যাবজর্পশন হয়। দেন হচ্ছে ডিসেন্ডিং লিম্ব অফ লুপ অফ হেনলি। আমরা জানি এখানে কোনো সলিউট রিঅ্যাবজর্পশন হয় না। হ্যাঁ, ডিসেন্ডিং লিম্ব অফ লুপ অফ হেনলিতে শুধু ওয়াটার রিঅ্যাবজর্পশন হয়। As fluid passes down the descending limb of loop of Henle, water is reabsorbed by osmosis. এখানে ওয়াটারটা রিঅ্যাবজর্পশন হয় by osmosis. The tubular fluid reaches equilibrium with the surrounding interstitial fluid of the renal medulla. এই যে টিউবুলার ফ্লুইডটা আছে এটা হচ্ছে রেনাল মেডুলারি যে ইন্টারস্টিশিয়াল ফ্লুইড আছে
এটার সাথে ইকুইলিব্রিয়ামে আসে, যেটা হচ্ছে হুইচ ইজ ভেরি হাইপারটোনিক। যেহেতু শুধু ওয়াটার রিঅ্যাবজর্পশন হচ্ছে টিউবওয়েল থেকে, তাহলে কিন্তু কম্পারেটিভলি সলিউটের কনসেন্ট্রেশনটা বেশি থাকছে টিউবুলার ফ্লুইডে, যার কারণে এটা হাইপার অসমোটিক বা হাইপারটোনিক, যেটাই আমরা বলি হাইপারটোনিক বলা হচ্ছে তখন টিউবুলার ফ্লুইডটাকে। এটার হচ্ছে about 2 to 4 times the osmolality of the original glomerular filtrate. osmolality বেড়ে 2 to 4 times হয়ে যায়। যেটা আমরা দেখলাম যে প্রক্সিমাল টিউবুলে ছিল 300, দেখা যায় ডিসেন্ডিং লিম্ব অফ লুপ অফ হেনরিতে সেটা 600 হয়ে যায়। হ্যাঁ, 400 or 600 হয়ে যায়, 600 হয়ে যায়, আর একটু ডাবল হয়ে যায়। হ্যাঁ, হাইপারটোনিক হয়ে যায় সলিউটের কনসেন্ট্রেশনটা টিউবুলার ফ্লুইডে বেশি থাকার কারণে, কারণ এখানে সলিউট রিঅ্যাবজর্পশন হচ্ছে না, শুধু ওয়াটার রিঅ্যাবজর্পশন হচ্ছে বাই অসমোসিস। আচ্ছা, এটা হচ্ছে গেল ডিসেন্ডিং লিম্ব অফ লুপ অফ হেনরির কথা, যেখানে এসে টিউবুলার ফ্লুইডটা হাইপারটোনিক হয়ে যায়। দেন হচ্ছে অ্যাসেন্ডিং লিম্ব অফ লুপ অফ হেনরিতে যে কি হয়, টিউবুলার ফ্লুইডটা আরো ডাইলুটেড হয়ে যায়। টিউবুলার ফ্লুইড ইজ ডাইলুটেড ইন দ্য অ্যাসেন্ডিং লিম্ব অফ লুপ অফ হেনরি। অ্যাসেন্ডিং লিম্ব অফ লুপ অফ হেনরিতে এসে টিউবুলার ফ্লুইডটা ডাইলুটেড হয়ে যায়। কেন হয়ে যায়? কারণ আমরা জানি অ্যাসেন্ডিং লিম্ব অফ লুপ অফ হেনরিতে কোনো ওয়াটার রিঅ্যাবজর্পশন হয় না, এটা হচ্ছে ইমপারমিয়েবল টু ওয়াটার। এখানে শুধু সলিউট রিঅ্যাবজর্পশন হয়। In the ascending limb of loop of Henle, especially the thick segment, এটা তো thin আছে, thick আছে, এখানে মেইনলি thick segmenটের কথা বলা হচ্ছে। এখানে সোডিয়াম, পটাশিয়াম and ফ্লোরাইড আর rapidly reabsorb। আমরা জানি এখানে একটা কো ট্রান্সপোর্টার কাজ করে না, 1 সোডিয়াম 2 পটাশিয়াম 1 ক্লোরাইড, এরকম একটা কো ট্রান্সপোর্টার আছে। সোডিয়াম পটাশিয়াম ক্লোরাইডটা এভাবে রিঅ্যাবজর্পশন হয়, হ্যাঁ, ascending limb of loop of Henle থেকে। However, this portion of the tubular segment is impermeable to water. আমরা জানি এই পোর্শনটা হচ্ছে impermeable to water even in presence of large amount of ADH। এখানে ADH থাকলেও কাজ করে না, এটা হচ্ছে impermeable to water। In the tubular fluid becomes more dilute। টিউবুলার ফ্লুইডটা মোর ডাইলুট হয়ে যায়। ডাইলুট বলতে এখানে হাইপোঅসমোটিক বোঝাচ্ছে, যেহেতু সলিউট রিঅ্যাবজর্পশন হয়ে যাচ্ছে, এই কারণে টিউবুলার ফ্লুইডটা হাইপোঅসমোটিক হয়ে যাচ্ছে। হ্যাঁ, hypoosmotic as it flows up the ascending limb of loop of Henle into the early distal tubule, the osmolality decreasing about 100 milliosmol per liter। এই যে ডিসেন্ডিং এ এসে কিন্তু টিউবুলার ফ্লুইডটা হাইপারটোনিক বা হাইপার অসমোটিক মানে বেড়ে গেছিল। হ্যাঁ, অসমোলাইটটা বেড়ে প্রায় 600 হয়ে যায়। তারপর অ্যাসেন্ডিং লিম্ব অফ লুপ অফ হেনরিতে যখন যায়, তখন দেখলাম আমরা যে এখানে শুধু সলিড রিঅ্যাবজর্পশন হচ্ছে, কোনো ওয়াটার রিঅ্যাবজর্পশন হয় না, যার কারণে টিউবুলার ফ্লুইডটা অসমোলাইটটা কমে হাইপোঅসমোটিক হয়ে গেছে। হ্যাঁ, কমে আপ টু আর্লি ডিস্টাল টিউবুল পর্যন্ত এটা কমতে কমতে অসমোলাইটি কত হয়ে গেল, 100 মিলিঅসমল পার লিটার হয়ে যায়। 100 মিলিঅসমল পার লিটার হয়ে যায় ইন আর্লি ডিস্টাল টিউবুল পর্যন্ত টিউবুলার ফ্লুইডটা। হ্যাঁ, then tubular fluid in the distal and collecting tubule is further diluted। ডিস্টাল এন্ড কালেক্টিং টিউবুলের যে টিউবুলার ফ্লুইডটা আরো ডাইলুটেড হয়ে যায়। কেন হয়? দেয়ার ইজ এডিশনাল রিঅ্যাবজর্পশন অফ সোডিয়াম ক্লোরাইড। এখানে আরো রিঅ্যাবজর্পশন হয় সোডিয়াম ক্লোরাইড, এখানে ওয়াটারের জন্য ইমপারমিয়েবল। হ্যাঁ, এই পার্ট গুলো ওয়াটারের জন্য ইমপারমিয়েবল, যেহেতু in absence of ADS this portion of tubule is also impermeable to water। ADH এর অ্যাবসেন্সে এই পোর্শন গুলো ইমপারমিয়েবল টু ওয়াটার। যদি ADS থাকতো, যেখানে আমরা কনসেন্ট্রেটেড ইউরিনে আমরা জানি ADH এর রোল আছে, ওই ADS তখন এই পোর্শন গুলাতে ওয়াটার রিঅ্যাবজর্পশন করায়, লেট ডিস্টাল টিউবুল, কালেক্টিং টিউবুল এগুলাতে। Therefore, the tubular fluid becomes more dilute, decreasing its osmolality as low as 50 milliosmol per liter। যার কারণে টিউবুলার ফ্লুইডটা আরো ডাইলুটেড হয়ে যায়, যেহেতু এখানে শুধু সোডিয়াম ক্লোরাইড রিঅ্যাবজর্পশন হচ্ছে, ওয়াটার রিঅ্যাবজর্পশন হচ্ছে না, যার কারণে টিউবুলার ফ্লুইডটা আরো ডাইলুটেড হয়ে যায়। হ্যাঁ, হয়ে এটার অসমোলাইটটা কমে 50 মিলিঅসমল পার লিটার হয়ে যায়।
জানি ডাইলুট ইউরিনের অসমোলারিটি হচ্ছে 50 মিলি অসমোল পার লিটার। এটা কমতে কমতে 50 মিলি অসমোল পার লিটার হয়ে যায় রেজিস্ট্যান্ট টিউবুল, কালেক্টিং টিউবুল এগুলো এসে। এটা গেল মেকানিজম কিভাবে ডাইলুট ইউরিন ফর্মেশন হচ্ছে। তাহলে মেকানিজম ফর ফর্মিং ডাইলুট ইউরিন ইজ টু কন্টিনিউ রিঅ্যাবসর্বিং সলিউট from the distal segment of the tubular segment while failing to reabsorb water. তাহলে মেকানিজমটা কি? মেনলি এই যে সলিউট রিঅ্যাবজর্পশন কন্টিনিউ হচ্ছে ডিস্টাল সেগমেন্ট অফ দ্য টিউবুলার সিস্টেম থেকে while failing to reabsorb water। যেহেতু এখানে এডিএস নাই, ওয়াটার রিঅ্যাবজর্পশন হচ্ছে না ডিস্টাল সেগমেন্ট গুলা, যার কারণে ডাইলুট ইউরিন ফর্মেশন হচ্ছে। তো তোমাদের যদি মেকানিজমটা আসে, ব্রিফলি ডিসকাস দ্য মেকানিজম ডাইলুট অর হাইপোটনিক ইউরিন, তোমাদেরকে প্রত্যেকটা পার্টে কিভাবে টিউবুলার ফ্লুইডটা ডাইলুট হচ্ছে, কি চেঞ্জ হচ্ছে, কেন হচ্ছে, এগুলা লিখে তারপর হচ্ছে ফিগারটা দিয়ে দিতে হবে। হ্যাঁ, এটা গাইটনেরই ফিগার, এই ফিগারটা এঁকে দিতে হবে। হ্যাঁ, আমি এতক্ষণ যা বললাম, এই যে দেখো প্রক্সিমাল টিউবুলের যে টিউবুলার ফ্লুইডটা, এটা হচ্ছে আইসোঅসমোটিক টু দ্য প্লাজমা, 300 মিলিঅসমোল পার লিটার অসমোলাইট থাকে। কেন? কারণ এখানে সোডিয়াম ক্লোরাইড মানে সলিউট আর ওয়াটার এরা ইকুয়াল প্রপোর্শনে রিঅ্যাবজর্পশন হয়। তারপর যখন ডিসেন্ডিং এ আসলো তখন কি হয়? শুধু ওয়াটার রিঅ্যাবজর্পশন হচ্ছে, যার কারণে এখানে কোনো সলিউট তো রিঅ্যাবজর্পশন হচ্ছে না। সলিউটের কনসেন্ট্রেশনটা টিউবুলার ফ্লুইডে কম্পারেটিভলি বেশি না, যার কারণে অসমোলাইটটা বেড়ে প্রায় 2 to 4 টাইমস হয়ে যায়, যে 600 মিলি অসমোল পার লিটার হয়ে যায়। তারপর যখন আবার অ্যাসেন্ডিং এ আসে তখন এখানে কি হয়? এই যে কো ট্রান্সপোর্টার দিয়ে আবার সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম পটাশিয়াম ক্লোরাইড কো ট্রান্সপোর্টার আছে একটা, এটা দিয়ে সলিউট গুলো আবার রিঅ্যাবজর্পশন হয়ে যায় আপ টু আর্লি ডিস্টাল টিউবুল। তো যার কারণে টিউবুলার ফ্লুইডটা আবার কি হয়? হাইপোঅসমোটিক হয়ে যায়, যেহেতু সলিউট রিঅ্যাবজর্পশন হচ্ছে, এখানে কোনো ওয়াটার রিঅ্যাবজর্পশন হচ্ছে না। তো অসমোলারিটিটা ডিপেন্ড করে যেহেতু সলিউটের কনসেন্ট্রেশনের উপর। সলিউট রিঅ্যাবজর্পশন হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে কনসেন্ট্রেশন টিউবুলার ফ্লুইডে, যার কারণে অসমোলারিটিটা কমে আবার 100 হয়ে যাচ্ছে। হ্যাঁ, 100 মিলিঅসমোল পার লিটার হয়ে যাচ্ছে। তারপর এই যে লেট ডিস্টাল টিউবুল, কালেক্টিং ডাক্ট, এগুলোতে এসেও টিউবুলার ফ্লুইডটা আরো ফার্দার ডাইলুটেড হয়ে যাচ্ছে, যে 100 থেকে কমে 70 হয়ে যায়, 70 থেকে কমে আলটিমেটলি 50 মিলিঅসমোল পার লিটার হয়ে যায় কমতে কমতে। কারণ এখানে যেহেতু এডিএইচ এর অ্যাবসেন্সে হচ্ছে ওয়াটার রিঅ্যাবজর্পশন হচ্ছে না, শুধু সলিউট রিঅ্যাবজর্পশন হচ্ছে, যার কারণে টিউবুলার ফ্লুইডটা ডাইলুটেড হতে হতে এটার অসমোলারিটিটা কমে আলটিমেটলি কত হয়ে যায়? 50 মিলিঅসমোল পার লিটার হয়ে যায়। আর এখানে লার্জ অ্যামাউন্টে বা এক্সেস ওয়াটার এক্সক্রিট হয়, যেটাকে আমরা ডাইলুট ইউরিন বলছি। 20 লিটার পার ডে এটার অ্যামাউন্টটা থাকে, আর অসমোলারিটি হচ্ছে 50 মিলিঅসমোল পার লিটার। এটা হচ্ছে তোমাদের ডাইলুট ইউরিন ফর্মেশনের মেকানিজম। যে আসে এভাবে লিখতে হবে, সাথে ফিগার দিয়ে দিতে হবে। হ্যাঁ, দেন হচ্ছে কনসেন্ট্রেটেড ইউরিন। হ্যাঁ, কনসেন্ট্রেটেড ইউরিন আমি যেটা বলছিলাম যে ডাইলুট ইউরিন আর কনসেন্ট্রেটেড ইউরিন দুটারই ডেফিনেশন জানতে হবে। হোয়াট ডু মিন বাই কনসেন্ট্রেটেড ইউরিন, এটা অনেক সময় রিটেনে আসতে পারে, 1 মার্কসের বা ভাইভাতে এটা কিন্তু খুব কমনলি করতে পারে। হ্যাঁ, করে, যে কনসেন্ট্রেটেড ইউরিন বলতে কি বুঝো। হ্যাঁ, তারপর এটার অসমোলারিটি কত, তারপর হচ্ছে মানে অ্যামাউন্টটা কত, হ্যাঁ, কতটুকু ইউরিন পার ডে ফর্মেশন হয়, তখন কখন আমরা বলবো এটা কনসেন্ট্রেটেড ইউরিন। তো আর রিটেনে অনেক ভাবে কোশ্চেনটা আসতে পারে, আর এটা থেকে তো অনেক ধরনের কোশ্চেন হয়, যে হাউ কনসেন্ট্রেটেড ইউরিন ইজ ফর্ম, বা হাউ ডাজ ইউরিন বিকাম কনসেন্ট্রেটেড, বা ডিসকাস দ্য মেকানিজম ফর্মেশন অফ কনসেন্ট্রেটেড ইউরিন। তিনটারই আনসার সেম। হ্যাঁ, যে কিভাবে কনসেন্ট্রেটেড ইউরিন ফর্মেশন হচ্ছে, কনসেন্ট্রেটেড ইউরিন ফর্মেশন কিভাবে হচ্ছে, এটার মেকানিজমটা অনেক বড়। আমরা জানি এখানে হচ্ছে কনসেন্ট্রেটেড ইউরিন ফর্মেশনের কিছু
কি বলবো প্রিরিকুইজিট আছে, হ্যাঁ কিছু আহ, দুইটা ফ্যাক্টর আছে। এই দুইটা ফ্যাক্টর হচ্ছে রেসপন্সিবল মেইনলি কনসেন্ট্রেটেড ইউরিন ফরমেশনের জন্য। তারপর হচ্ছে এখানে হাইপার অসমোটিক রেনাল মিডিয়াল ইন্টারস্টিশিয়ামের ব্যাপার আছে, যেটা হচ্ছে কিভাবে মেনটেন হয়, কিভাবে প্রডিউসড হয়, মানে অনেক বড় হয়ে যায় কনসেন্ট্রেটেড ইউরিন ফরমেশনের মেকানিজমটা। হ্যাঁ, এটা যত শর্টলি আনসার করতে পারো, ফিগার গুলা এঁকে যতটুকু পারো ডেসক্রাইব করে দিবা। আচ্ছা, এখন হচ্ছে কনসেন্ট্রেটেড ইউরিনটা কি? When there is deficit of water in the body and extracellular fluid osmolality is high, যখন আমাদের বডিতে ওয়াটার ডেফিসিট থাকে, মানে extracellular fluid osmolality is high, the kidney can excrete highly concentrated urine. কিডনি হচ্ছে হাইলি কনসেন্ট্রেটেড ইউরিন এক্সক্রিট করে, যেটা কত 0.5 লিটার পার ডে বা 500 ml। হ্যাঁ, 500 ml পার ডেতে 500 ml বা 0.5 লিটার ইউরিন এক্সক্রিট করে with an osmolality of 1200 to 1400 milliosmol per liter. এটার osmolality থাকবে অনেক বেশি, 1200 থেকে 1400 milliosmol per liter. This urine is referred to as concentrated urine. তাহলে আমার কনসেন্ট্রেটেড ইউরিন ডেফিনিশন কি হলো? যখন আমাদের বডিতে ডেফিসিট অফ ওয়াটার থাকবে, এক্সট্রাসেলুলার ফ্লুইড অসমোলারিটি হাই হবে, তখন কিডনি এক্সক্রিট করে হাইলি কনসেন্ট্রেটেড ইউরিন, যেটার অসমোলারিটি হয় 1200 থেকে 1400 মিলিঅসমোল পার লিটার। এই ইউরিনটাকে বলা হয় কনসেন্ট্রেটেড ইউরিন। তাহলে আমি যেটা বলছিলাম যে ডাইলিউট ইউরিনের অসমোলারিটি কত, তারপর হচ্ছে কনসেন্ট্রেটেড ইউরিনের অসমোলারিটি কত, এটা তাহলে এখন জানা হলো যে ডাইলিউট ইউরিনটা হচ্ছে 50 মিলিঅসমোল পার লিটার আর কনসেন্ট্রেটেড ইউরিনটা হচ্ছে 1200 থেকে 1400 মিলিঅসমোল পার লিটার। এখন কনসেন্ট্রেটেড ইউরিন ফরমেশনের কিছু বেসিক রিকোয়ারমেন্টস আছে, প্রিরিকুইজিট। হ্যাঁ, এটাও তোমাদের কোশ্চেন আসে এবং ভাইভাতে জিজ্ঞেস করা হয়, হোয়াট আর দ্য প্রিরিকুইজিট ফর ফরমেশন অফ কনসেন্ট্রেটেড ইউরিন। কনসেন্ট্রেটেড ইউরিন ফরমেশনের প্রিরিকুইজিট কি? প্রিরিকুইজিট বা হচ্ছে বেসিক রিকোয়ারমেন্টস গুলা কি? হ্যাঁ, দুইটা আছে মেইন। একটা হচ্ছে হাই লেভেল অফ এডিএইচ। আমরা জানি এডিএইচ কি করে, লেট ডিস্টাল টিউবুল, কালেক্টিং ডাক্ট, এগুলাতে ওয়াটার রিঅ্যাবজর্পশন করায় এডিএইচ। ওয়াটার রিঅ্যাবজর্পশন যদি এগুলাতে না করায় তাহলে তো আর কনসেন্ট্রেটেড ইউরিন ফরমেশন হবে না। তাহলে এখানে আমার হাই লেভেল অফ এডিএইচ লাগবে, হাই লেভেল অফ এডিএইচ আর কি, একটা হাই অসমোলারিটি অফ দ্য রেনাল মেডুলারি ইন্টারস্টিশিয়াল ফ্লুইড। হাই অসমোলারিটি অফ দ্য রেনাল মেডুলারি ইন্টারস্টিশিয়াল ফ্লুইড এটা কি করবে? which provide the osmotic gradient for water reabsorption. এটা ওয়াটার রিঅ্যাবজর্পশনের জন্য একটা অসমোটিক গ্রেডিয়েন্ট তৈরি করবে ইন প্রেজেন্স অফ হাই লেভেল অফ এডিএইচ। তাহলে এগুলো হচ্ছে প্রিরিকুইজিট বা বেসিক রিকোয়ারমেন্ট ফর ফর্মিং কনসেন্ট্রেটেড ইউরিন। একটা হচ্ছে হাই লেভেল অফ এডিএইচ আর একটা হচ্ছে হাই অসমোলারিটি অফ রেনাল মেডুলারি ইন্টারস্টিশিয়াল ফ্লুইড। এই দুইটা বেসিক রিকোয়ারমেন্ট জানতে হবে, হ্যাঁ, বা প্রিরিকুইজিট বলা যায়। এটা হচ্ছে আমি আগেও ডিসকাস করেছি এডিএইচ এর মেকানিজম অফ অ্যাকশন বা রোল অফ এডিএইচ ইন ওয়াটার রিঅ্যাবজর্পশন, এটা আগে ডিসকাস করা হয়ে গেছে। এটা হচ্ছে এই ফিগারটা। হ্যাঁ, আর এটা হচ্ছে কনসেন্ট্রেটেড ইউরিন ফরমেশনের একটা ফিগার, ডাইলিউট ইউরিনের মতো। এখানে মেইন যে ডিফারেন্সটা দেখানো হচ্ছে, এটা দেখানো হচ্ছে এই যে লেট ডিস্টাল টিউবুল, কালেক্টিং ডাক্ট, এখানে যে অসমোলারিটি কিভাবে বেড়ে যাচ্ছে আর ওয়াটার যে রিঅ্যাবজর্পশন হচ্ছে ইন প্রেজেন্স অফ এডিএইচ, যার কারণে এই কনসেন্ট্রেটেড ইউরিন ফরমেশন হচ্ছে। হ্যাঁ, সলিউটের কনসেন্ট্রেশনটা বেশি থাকছে কম্পারেটিভলি টিউবুলার ফ্লুইডে, যার কারণে কনসেন্ট্রেটেড ইউরিন ফরমেশন হচ্ছে, অসমোলারিটিটা বেড়ে 1200 হয়ে যাচ্ছে, 1200 থেকে 1400 হতে পারে মিলিঅসমোল পার লিটার হয়ে যাচ্ছে অসমোলারিটি। দেন হচ্ছে এখানে
আচ্ছা, যেটা বলছিলাম সেকেন্ড যে বেসিক রিকোয়ারমেন্ট যে হাই অসমোলারিটি অফ দ্য রেনাল মেডুলার ইন্টারস্টিশিয়াল ফ্লুইড, এটা কিভাবে ক্রিয়েট হবে। হ্যাঁ, এটার হচ্ছে একটা মেকানিজম আছে, আমরা জানি কাউন্টার কারেন্ট মেকানিজম। হ্যাঁ, কাউন্টার কারেন্ট মেকানিজমটাই মেনলি রেনাল মেডুলারি ইন্টারস্টিশিয়াল ফ্লুইডের যে হাই অসমোলারিটিটা এটা প্রডিউস করে। হ্যাঁ, এটা প্রডিউস করবে কাউন্টার কারেন্ট মেকানিজম। এই যে কাউন্টার কারেন্ট মেকানিজম এটাই মেনলি প্রডিউস করে এই হাইপার অসমোটিক রেনাল মেডুলারি ইন্টারস্টিশিয়াম। এটা নিয়ে তোমাদের কোশ্চেন থাকে যে হাইপার অসমোটিক রেনাল মেডুলারি ইন্টারস্টিশিয়াম কিভাবে প্রডিউস হয় আর কিভাবে মেনটেন হয়। হ্যাঁ, কে কে প্রডিউস করে বা কিভাবে প্রডিউস হয় আর কিভাবে মেনটেন হয় এই হাইপার অসমোটিক রেনাল মেডুলারি ইন্টারস্টিশিয়াম। তো কাউন্টার কারেন্ট মেকানিজম হচ্ছে এই হাইপার অসমোটিক রেনাল মেডুলারি ইন্টারস্টিশিয়ামটা ক্রিয়েট করে বা প্রডিউস করে। এটা ডিপেন্ড করে স্পেশাল অ্যানাটমিক্যাল অ্যারেঞ্জমেন্ট অফ দা লুপ অফ হেনলি আর ভাসারেক্টর উপর। এই কাউন্টার কারেন্ট মেকানিজমটা ডিপেন্ড করে দুইটা স্পেশাল অ্যানাটমিক্যাল অ্যারেঞ্জমেন্টের উপর। একটা হচ্ছে লুপ অফ হেনলি আর ভাসারেক্টর। হ্যাঁ, এই ভাসারেক্টরটা হচ্ছে একটা স্পেশালাইজড পেরিটিবুলার ক্যাপিলারি অফ দা রেনাল মেডুলা। তো ভাসারেক্টরটা হচ্ছে কি, এটা স্পেশালাইজড পেরিটিবুলার ক্যাপিলারি তার রেনাল মেডুলার একটা স্পেশালাইজড পেরিটিবুলার ক্যাপিলারি। যে ভাসারেক্টা এটা কিন্তু হচ্ছে লুপ অফ হেনরির সাথে দেখো লাইন সাইড বাই সাইড, এটা বলা হয় যে এটা কিভাবে থাকে। হ্যাঁ, এই যে ভাসারেক্টা যেটা একটা স্পেশালাইজড পেরিটিবুলার ক্যাপিলারি যেটা এক্সটেন্ড করে ডাউনওয়ার্ড ইনটু দ্য মেডুলা, মেডুলাতে হচ্ছে এক্সটেন্ড করে আর সেটা লাইন সাইড বাই সাইড তার সাথে লুপ অফ হেনরির সাথে সাইড বাই সাইড লাইন করে। দেন হচ্ছে কিছু ফ্যাক্টর আছে যেগুলো হচ্ছে কন্ট্রিবিউট করে মেনলি যে সলিড কনসেন্ট্রেশনটা যে রেনাল মেডুলাতে বিল্ড আপ করবে এর জন্য কিছু ফ্যাক্টর কাজ করে। হ্যাঁ, কিছু ট্রান্সপোর্ট মেকানিজম বা ট্রান্সপোর্ট এখানে কাজ করে সলিড কনসেন্ট্রেশনটাকে রেনাল মেডুলায় বিল্ড আপ করার জন্য। হ্যাঁ, at first হচ্ছে active transport of sodium and co-transport of potassium chloride and other ions from thick ascending limb of leukotriene into the medullary interstitium। এই যে একটা কো ট্রান্সপোর্ট যেটা আছে বলছিলাম যে সোডিয়াম পটাশিয়াম ক্লোরাইড কো ট্রান্সপোর্টার, এটা বলা হচ্ছে যে এখানে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট হয় সোডিয়ামে এন্ড কো ট্রান্সপোর্ট হয় পটাশিয়াম ক্লোরাইড আদার আয়ন্স ফ্রম দা, এটা কোথা থেকে হয় ঠিক অ্যাসেন্ডিং লিম্ব অফ লুপ অফ হেনরি থেকে, কোথায় মেডুলারি ইন্টারস্টিশিয়ামে। মানে সোডিয়াম পটাশিয়াম ক্লোরাইড এগুলা ঠিক অ্যাসেন্ডিং লিম্ব অফ লুপ অফ হেনরি থেকে মেডুলারি ইন্টারস্টিশিয়ামে আসে। হ্যাঁ, দেন হচ্ছে একটি ট্রান্সপোর্ট অফ আয়ন ফ্রম কালেক্টিং ডাক্ট ইনটু মেডুলারি ইন্টারস্টিশিয়াম। কালেক্টিং ডাক্ট থেকেও একটি ট্রান্সপোর্ট হবে আয়ন ইনটু মেডুলারি ইন্টারস্টিশিয়াম। তারপর প্যাসিভ ডিফিউশন অফ লার্জ অ্যামাউন্ট অফ ইউরিয়া ফ্রম ইনার মেডুলারি কালেক্টিং ডাক্ট। ইউরিয়ার কনসেন্ট্রেশনটাও যখন বেড়ে যায় ইনার মেডুলারি কালেক্টিং ডাক্টে, তখন সে কি হয় প্যাসিভ ডিফিউশন হয়। হ্যাঁ, প্যাসিভ ডিফিউশন হয় লার্জ অ্যামাউন্ট অফ ইউরিয়া ফ্রম ইনার মেডুলারি কালেক্টিং ডাক্ট থেকে কোথায় আসে মেডুলারি ইন্টারস্টিশিয়াম। আর reabsorption of only small amount of water from the medullary tubule for less than the solute। তারপর স্মল অ্যামাউন্টে ওয়াটার রিঅ্যাবজর্পশন হয় ফ্রম মেডুলারি টিউবুল ফর লেস দেন দ্য সলিউট। সলিউটের চেয়ে কম কিন্তু রিঅ্যাবজর্পশন স্মল অ্যামাউন্ট অফ ওয়াটার। তাহলে এই চারটা ফ্যাক্টর মেইনলি যে রেনাল মেডুলার তে সলিউট কনসেন্ট্রেশনটা বিল্ড আপ করতে কাজ করে মেইনলি এই চারটা ফ্যাক্টর। At first আমরা দেখলাম যে active transport of sodium and co-transport of potassium chloride and other ions from thick group of healthy in the medullary interstitium। medullary interstitium এই আসবে কিন্তু সলিউট গুলা। দেন হচ্ছে active transport of ion from collecting duct into medullary interstitium। collecting duct থেকেও আয়ন medullary interstitium এ আসে। থার্ড হচ্ছে ইউরিয়ার যে প্যাসিভ ডিফিউশন হয়
from inner medullary collecting duct, and lastly হচ্ছে reabsorption of only small amount of water from medullary tubule for less than solute. দেন হচ্ছে তোমাদের একটা কোশ্চেন আছে যে ডিফাইন কাউন্টার কারেন্ট সিস্টেম। এটা কাউন্টার কারেন্ট মেকানিজম বললাম, এখন হচ্ছে কাউন্টার কারেন্ট সিস্টেমটা কি। এই যে কাউন্টার কারেন্ট এটা বলতে কি বোঝায় এটা ডিফাইন করো। হ্যাঁ, এটা রিটেনে আসে যে ডিফাইন কাউন্টার কারেন্ট সিস্টেম, এবং ভাইভাতেও এটা কার্ড আছে। হ্যাঁ, তো কাউন্টার কারেন্ট সিস্টেমটা কি, এই যেখানে দুইটা ফ্লো দেখানো হচ্ছে, এটা হচ্ছে কনকারেন্ট ফ্লো যেটা হচ্ছে সেম ডিরেকশনে, আর কাউন্টার কারেন্ট ফ্লো এটা কিন্তু অপোজিট ডিরেকশনে দেখানো হচ্ছে। এটা হচ্ছে কনকারেন্ট ফ্লো, এটা হচ্ছে কাউন্টার কারেন্ট ফ্লো। তাহলে কাউন্টার কারেন্ট সিস্টেমটা কি? ইট ইজ এ সিস্টেম ইন হুইচ দ্য ইনফ্লো রানস প্যারালাল টু, এই যে প্যারালালি আছে কিন্তু, হ্যাঁ, ইনফ্লো রানস প্যারালাল টু কাউন্টার টু, মানে অপোজিট ডিরেকশনে বোঝাচ্ছে, and in close proximity to outflow for some distance. তো তাহলে কেন এটাকে কাউন্টার কারেন্ট বলা হচ্ছে? কারণ ইনফ্লো আর আউটফ্লো একটা একটা প্যারালালি থাকে, কিন্তু কাউন্টার থাকে, কাউন্টার মানে অপোজিট ডিরেকশন থাকে। হ্যাঁ, and in close proximity for some distance. তাহলে কাউন্টার কারেন্ট সিস্টেমের ডেফিনেশন হচ্ছে, এটা আমরা দেখলাম, এটা হচ্ছে একটা সিস্টেম ইন হুইচ ইনফ্লো রানস প্যারালাল টু কাউন্টার টু and in close proximity to outflow for some distance. তাই এটা যদি আমার ডেফিনেশন আসে বা ভাইভাতে আস্ক করা হয়, আমি ডেফিনেশনটাই বলবো। হ্যাঁ, হ্যালো হ্যালো হ্যালো, ম্যাম শুনতেছি ম্যাম। হ্যাঁ কে বলছো? ম্যাম রবি। আচ্ছা, এই ডেফিনেশনটা পড়েছো আগে কাউন্টার কারেন্ট সিস্টেমের? জি ম্যাম। এভাবেই পড়েছো? জি ম্যাম। আচ্ছা, এটা তোমাদের রিটেনে আসে যে ডিফাইন করো, আর ভাইভাতেও আস্ক করা হয়। হ্যাঁ, আচ্ছা, কাউন্টার কারেন্ট হাইপোথিসিস এটা পড়েছো তো? এটারও ডেফিনেশন রিটেনে আসে। হ্যাঁ, হোয়াট ইজ কাউন্টার কারেন্ট হাইপোথিসিস? কাউন্টার কারেন্ট হাইপোথিসিস কি, যেটা আমরা দেখবো কাউন্টার কারেন্ট মাল্টিপ্লায়ারে। হ্যাঁ, যে মেকানিজমটা কাউন্টার কারেন্ট মেকানিজমটা কিভাবে কাজ করে, দুইটা আছে আমরা জানি, কাউন্টার কারেন্ট মাল্টিপ্লায়ার আর কাউন্টার কারেন্ট এক্সচেঞ্জার। কাউন্টার কারেন্ট মাল্টিপ্লায়ার মেইনলি হাইপারোস্ফেটিক রেনাল মেডুলার ইন্টারস্টিশিয়ামটা প্রডিউস করে। হ্যাঁ, আর এক্সচেঞ্জার হচ্ছে এটাকে মেনটেন করে। তো কাউন্টার কারেন্ট এই হাইপোথিসিসটা কি? এটা হচ্ছে স্মল ডিফারেন্স ইন অসমোটিক কনসেন্ট্রেশন অফ ফ্লুইড, small difference in osmotic concentration of fluid flowing in counter direction through two parallel tubes connected in hairpin manner is multiplied several times along the length of the tube. যেটা আমরা মাল্টিপ্লায়ারে দেখবো যে কিভাবে সলিউটের কনসেন্ট্রেশনটা মাল্টিপ্লাই হচ্ছে, অস্মোলাইটটা বেড়ে যাচ্ছে। হ্যাঁ, the small difference in osmotic concentration of the fluid flowing in counter direction through two parallel tubes connected in hairpin manner, এটা মাল্টিপ্লাই হয় several times along the length of the tube. এটা হচ্ছে কাউন্টার কারেন্ট হাইপোথিসিস, এটা ডেফিনিশনটা রিটেনে আসে। হ্যাঁ, হোয়াট ইজ কাউন্টার কারেন্ট হাইপোথিসিস? আচ্ছা, এই যে হাইপার অসমোটিক রেনাল মেডুলারি ইন্টারস্টিশিয়াম আমি যেটা বলছিলাম যে এটা প্রডিউস করে কে? বাই অপারেশন অফ দ্য লুপ অফ হেনরি, যেটা অ্যাক্ট অ্যাজ এ কাউন্টার কারেন্ট মাল্টিপ্লায়ার। লুপ অফ হেনরিটা হচ্ছে কাউন্টার কারেন্ট মাল্টিপ্লায়ার হিসেবে কাজ করে, এন্ড অলসো বাই ইউরিয়া রিসার্কুলেশন। ইউরিয়া রিসার্কুলেশন আর কাউন্টার কারেন্ট মাল্টিপ্লায়ার এই দুইটা হচ্ছে হাইপারোস্ফোটিক রেনাল মেডুলার ইন্টারস্টিশিয়ামটা প্রডিউস করে। আর মেইনটেইন করে কে? ইট ইজ মেইনটেইন বাই অপারেশন অফ ভাসারেক্টা অ্যাজ কাউন্টার কারেন্ট এক্সচেঞ্জার। এখানে এটা মেইনটেইন করে হচ্ছে ভাসারেক্টা, যে কাজ করে কাউন্টার কারেন্ট এক্সচেঞ্জার হিসেবে।
কাউন্টার এক্সচেঞ্জার হিসেবে ভার্সারিটা কাজ করে। আচ্ছা, আজকে এতটুকুই। নেক্সট ক্লাস আমরা মাল্টিপ্লেয়ার এক্সচেঞ্জার এগুলো দেখবো। হ্যাঁ, থ্যাংক ইউ।